এখন ঘড়িতে সময় প্রায় 7:30। সকালে ছিলাম আরাম্বল, যেটা নর্দার্ন পার্ট অফ গোয়া আর মহারাষ্ট্রের দিকে। আর এখন আছি একদম পাটনেম বিচ, যেটা সাউদার্ন পার্ট অফ গোয়া, যেটা কর্ণাটকের দিকে। অবাক হচ্ছেন কিভাবে আমরা হঠাৎ সাউথ গোয়া পৌঁছে গেলাম? না, হঠাৎ করে পৌঁছোইনি। তাহলে জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তবেই বুঝতে পারবেন কিভাবে আমরা সাউথ গোয়া পৌঁছালাম এবং নর্থ গোয়ার সেকেন্ড দিনে আমরা কি দেখলাম। তাহলে সঙ্গে থাকুন, শুরু করা যাক আমাদের গোয়া ট্রিপের এই 8ম পর্ব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড মর্নিং। আজকে আমাদের গোয়াতে দ্বিতীয় দিন, মানে নর্থ গোয়াতে দ্বিতীয় দিন এবং লাস্ট দিন। আজকে আমরা যে কটা জিনিস দেখার বাকি আছে সেগুলো দেখে সাউথ গোয়ার দিকে রওনা দেব। তো এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নর্থ গোয়ার চাপড়া ফোর্টের সামনে। আর এই চাপড়া ফোর্টের একটা বিশেষত্ব হলো, এখানে দিল চাহতা হ্যায় সিনেমার একটা পার্টের শুটিং হয়েছিল। আর এইখানে মিনিট 2-3 একটুখানি চড়াই আছে, পিচের রাস্তা, সেটা উঠে আসতে হবে। তারপরে লোকাল যারা দোকানের আছে বা লোকাল যারা আছে তারা বলছে 122টা মতো সিঁড়ি আছে। 122টা সিঁড়ি উঠে তারপরে এই চাপড়া ফোর্ট আছে। তো চলুন 122টা সিঁড়ি এটা ওঠানো যায়। বাইকটা যদি এই চত্বরে পার্কিং করতে দিত তাহলে খুব ভালো হতো, কারণ এই জায়গাটা রয়েছে পার্কিং করার জায়গা। আচ্ছা, যেহেতু নিচে রেখেছে সেখান থেকে চড়াই করতে হচ্ছে। আর নিচে পার্কিং আছে, ওখানে 20 টাকা পার্কিং চার্জ, মানে 2 হুইলারের জন্য 20 টাকা। কালকে বেশ কিছু জায়গায় দেখলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্কিং আছে, তবে সব জায়গাতেই পার্কিং আছে। তবে অ্যাপ্রক্স যেটা আছে, যেখানে 2 হুইলারের ওই 50 টাকা মতো আর 4 হুইলারের 100 টাকা মতো। এবার কোথাও 50টা 30ও আছে, আবার এখানে আজকে দেখলাম 20 টাকা। তো যাই হোক, পার্কিং সব জায়গাতেই আছে, তো দামটা ওপর নিচে আছে। তো চলুন ফোর্টের দিকে এগোনো যাক। এই আমরা হাঁটা শুরু করলাম। আর এই ফোর্টটা ডিপার্টমেন্ট অফ আর্কিওলজির আন্ডারে। আর এর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। গোয়ার বার্ডেজে এই ফোর্টটি অবস্থিত। এই স্থানটি আদিল শাহী রাজবংশের শাসক আদিল শাহ দ্বারা নির্মিত এবং এর আগের নাম ছিল শাহপুরা। পরবর্তীতে পর্তুগিজদের অনুরোধে মালভাস্কর দ্বারা এর নাম চাপড়া করা হয়। পর্তুগিজরা বার্ডেজ অধিগ্রহণ করার পরে এই দুর্গটি অনেকবার হাতবদল হয়। 1683 সালে মারাঠারা পর্তুগিজদের থেকে এই দুর্গটি অধিগ্রহণ করে। পরে আবার পুনরায় পর্তুগিজরা মারাঠাদের থেকে দুর্গটি অধিগ্রহণ করে নেয়। পারনেমের শাসক পর্তুগিজদের থেকে দুর্গটি 2 বছর দখল করে রাখে। পরে 1717 সালে পর্তুগিজরা এই দুর্গ পুনরুদ্ধার করে। 1739 সালে এই দুর্গ ভোসলেদের হাতে চলে যায় এবং 1741 সালে পর্তুগিজরা আবার এই দুর্গ পুনরুদ্ধার করে। 1892 সালে তারা এই দুর্গ সম্পূর্ণরূপে পরিত্যাগ করে এবং শতাব্দীর শেষের দিকে এই দুর্গ তার সামরিক গুরুত্ব হারিয়ে ফেলে এবং বর্তমানে এটি একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এই দুর্গের অবস্থান এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মধ্যে আছে এবং ইতিহাসের অনেক ঘটনা সাক্ষী রয়েছে এই দুর্গের প্রতিটা ইট।
আমরা এখন চাপড়া ফোর্ট থেকে বাঘাটোর বিচে এসে পৌঁছেছি। এই চাপড়া ফোর্ট আর বাঘাটোর বিচ একদম পাশাপাশি। চাপড়া ফোর্টের আপনারা যে ভিডিওগুলো দেখেছিলেন সেখান থেকে যে বিচের ভিউটা দেখিয়েছিলাম ওটাই অ্যাকচুয়ালি বাঘাটোর বিচ। তো এখন আমরা স্কুটার পার্কিং করে, এইখানে দেখলাম কোনো পার্কিং চার্জ নেই। এই প্রথম এই গোয়াতে এই বাঘাটোর বিচেই কোনো পার্কিং চার্জ নেই। যাই হোক, ওখানে স্কুটারটা রেখে আমরা এখন বাঘাটোর বিচের দিকে এসেছি। তো আপনারা এই বাঘাটোর বিচের কিছু ভিউ দেখে নিন, তারপর আবার নেক্সট লোকেশনে দেখা হচ্ছে। অপরেশ কিছু বলবি? না, জায়গাটা বেশ ভালো, শান্ত। ওই বাঘা বিচ বা কালাঙ্গুটা বিচের থেকে অনেকটা ক্রাউডেড কম আছে। সকাল হলে হয়তো হয়েছে, না হলে বেলার দিকে হয়তো বাড়বে। এখন তো অনেকটাই ফাঁকা আছে। এখন অনেকটাই ফাঁকা আছে, বেলার দিকে হয়তো আস্তে আস্তে ভিড় বাড়বে। চলুন দেখে নিই। ওই যে দূরে যে পাহাড়টা দেখছেন ওর ওপরেই চাপড়া ফোর্ট, আর এই হচ্ছে বাঘাটোর বিচ। বাঘাটোর বিচ থেকে এসে পৌঁছেছি আঞ্জনা বিচে। আর এই দুটো বিচের মধ্যে ডিস্টেন্স মোটামুটি 5 কিলোমিটার। তো এখন এই বিচে চারিদিকে বোল্ডার আছে, মানে পাথর, বোল্ডার ঠিক নয়, পাথর। ওই জন্য এই বিচে সেরকম কেউ স্নান করছে না, মানে স্নান করা হয়তো বারণ আছে, চারিদিকে পাথর আছে। তবে এই বিচে স্পিড বোটের ব্যবস্থা আছে, বেশ কিছু ভিউ পয়েন্ট আপনাদের দেখাবে। তো এখানে স্পিড বোটে করে ঘুরতে পারেন। এইবার চললাম আমরা আরাম্বল বিচের দিকে। গোয়া আসলে অবশ্যই কিন্তু আপনারা স্কুটি নিয়ে ঘোরার চেষ্টা করবেন, কারণ এটাই মনে হয় আমার সবচেয়ে অ্যাফোর্ডেবল। আর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর জায়গায় পুলিশ আছে, চেক করছে হেলমেট আছে কিনা, লাইসেন্স আছে কিনা। তো এই দিকগুলো একটু নজর রাখবেন। আপনারা গাড়ি করেও ঘুরতে পারেন, কিন্তু আমার মনে হয় সেটা একটু কস্টলি হয়ে যাবে। অটো এখানে আমি সচরাচর দেখিনি, এখন অটো আপনারা স্কুটি নিয়ে ঘুরতে পারেন।
এখন দাঁড়িয়ে আছি আরাম্বল বিচে। আঞ্জুনা বিচ থেকে আরাম্বল বিচের ডিস্টেন্স মোটামুটি 21 কিলোমিটার। তো এটা গোয়ার মেন সিটি থেকে একটুখানি সাইডে। এই বিচটা অনেকটা বড় বিচ, আপনারা ভিডিওতে দেখলেন একটু আগেই যে বিচটা অনেকটা বড় বিচ। আর এখানেও বাকি গোয়ার বিচগুলোর মতো যাবতীয় যে রেস্টুরেন্ট বলুন, যে সমস্ত ফেসিলিটিগুলো আছে, মানে আপনাদের হ্যাং আউট করার যেসব ফেসিলিটিগুলো, এই সব কিছুই বাকি বিচগুলোর মতো এখানেও আছে। আর অ্যাজ ইউজুয়াল 30 টাকা পার্কিংও তার সাথে আছে, সবই আছে। তো আপনারা দেখলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো আমরা এখান থেকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ওইদিকে যাব। এই রাস্তাটা হলো আরাম্বল থেকে মান্দ্রিম বিচের যাওয়ার রাস্তা। আমরা এখন এসে পৌঁছেছি মান্দ্রিম বিচ। আরাম্বল বিচ থেকে একদমই কাছে এই মান্দ্রিম বিচ। এই বিচে এখন এসে পৌঁছেছি। এখানের 25 টাকা করে একটা এন্ট্রি ফি আছে, মানে আপনি যদি এখানে ভেতরে খাওয়া দাওয়া করেন বা কিছু করেন, সেখানে আবার ওই 25 টাকাটা ওরা লেস করে দেয়। যাই হোক, ওখানে পার হেড 25 টাকা একটা এন্ট্রি আছে। আর এমনি মানে ওটার মধ্যেই পার্কিং বা সব কিছু ইনক্লুডেড আছে, পার হেড 25 টাকা। তো আপনি খাওয়া দাওয়া করলে, কিছু করলে, সেটা ওখান থেকে ওরা মাইনাস করে দেবে। আর একটা জিনিস বলে রাখি, যারা গোয়াতে বেড়াতে আসছেন আর একটু ক্রাউডেড প্লেস থেকে দূরে থাকতে চান, তারা এই আরাম্বল বিচ বা এই মান্দ্রিম বিচ এগুলোকে বেছে নিতে পারেন। কারণ এখানে সমুদ্রের ভিউও পাবেন, আর এসব আশেপাশে ভালো কটেজ আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সবই এখানে ফেসিলিটি পেয়ে যাবেন একদম নির্জন নিরিবিলি পরিবেশের মধ্যে। তো যারা একটু ফাঁকায় থাকতে চান, একটু ক্রাউডেড প্লেস থেকে দূরে, তারা এইসব জায়গাগুলো ট্রাই করতে পারেন। সামুদ্রিক বিচ, বেশ কিছু চার্চ এবং ফোর্ট, এই নিয়ে সুন্দর প্রকৃতির মধ্যে গড়ে উঠেছে গোয়া। আর আমাদের চলতি পথে আবারও দেখা পেলাম দুটো সুন্দর চার্চের। এইবার আমরা নর্থ গোয়াকে বাই বাই করে সাউথ গোয়ার দিকে চলেছি। আর আশা করি আপনাদেরও আমাদের এই নর্থ গোয়ার ডে 2 এর ভিডিওটা ভালো লেগেছে। আমাদের নর্থ গোয়া টু সাউথ গোয়া গাড়ি ভাড়া পড়েছিল 3400 টাকা। নর্থ গোয়ার হোটেল থেকে একদম সাউথ গোয়ার পাটনেম বিচে যেখানে আমরা ছিলাম সেখানকার হোটেল পর্যন্ত। গোয়ার ট্রান্সপোর্টেশন রিলেটেড অনেক কিছু ইনফরমেশান পেয়েছি, আর জেনার থেকে পেয়েছি ওনার গাড়ির ভিডিওটা এইমাত্র আপনারা দেখলেন, আর ওনার নাম্বারটাও আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া ডেসক্রিপশানে দেওয়া আছে, আর ওনার মুখেও একবার শুনে নিন। তো এখানে আসলে তো ওনার থেকে গাড়ি আপনি অবশ্যই নিতে পারেন। আর গাড়ির যাবতীয় যা ডিটেলস আছে না আছে কী আছে সেটা আমি পরে আপনাদের ডিটেলসে ভালো করে জানিয়ে দিচ্ছি। এই হলো আব্দুল ভাই, এনার গাড়ি করেই আমরা এসেছিলাম, তো ওনার থেকে ওনার নাম্বারটা শুনে নিন। अब्दुल रज़ाक शेख नाम है मेरा। मैं साउथ का हूँ, अब नॉर्थ में भी रहता हूँ, साउथ में भी रहता हूँ, दोनों तरफ गाड़ी चलती है, अपनी दो है। आइए, और मेरा नंबर है 9765854307। ठीक है, थैंक यू। हाँ, এই হচ্ছে আমাদের সাউথ গোয়ার রিসর্ট। রিসর্টের রুমটা একবার আপনাদের ঘুরে দেখাচ্ছি, আর নেক্সট ভিডিওতে এই রিসর্টটা আরও ভালো করে আপনাদের দেখাবো। সাউথ গোয়ার এই রিসর্টটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল। রিসর্টের নাম কিউবা পাটনেম।
আমরা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, আর দাম পড়েছিল 3200 টাকা ইনক্লুডিং ট্যাক্স। আর এই দামের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। যেমনটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরে যাবতীয় ফেসিলিটি ছিল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এছাড়াও ঘরের সাইজ এবং বাথরুমের সাইজ দুটোই ছিল যথেষ্ট বড়। বুকিং লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। এই যে ঘরের এই ফ্লোরগুলো বা এই যে দেওয়ালগুলো, এগুলো কিন্তু সব উডেন, কোনোটাই কিন্তু সিমেন্টের বা কিছু নেই। একটা মানে অসাধারণ একটা মানে কি বলবো, ঘরটার মধ্যে একটা সৌন্দর্য আছে। কালকে সকালবেলা বাইরের ভিউটা আপনাদের দেখাবো, মানে হোটেলের বাইরের ভিউটা, রাতের ভিউটাও একবার দেখিয়ে দেবো। তো হোটেলটা খুবই সুন্দর, মানে হোটেল ঠিক নয়, রিসর্ট। মানে এগুলো এক একটা কটেজ, বিচ ফেসিং কটেজও আছে, নর্মাল কটেজও আছে।